আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি যদি ডাটা এখন টেবিলগুলো ইউজ করি, আপনাদের সমস্যা হবে? আমরা ডাটা টেবিলটা যদি ব্যবহার করি যেভাবে, মানে নর্মাল এরকম না করে ডাটা টেবিল ব্যবহার করি, যেমন এই যে টেবিল, এই টেবিলগুলো ব্যবহার করি, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে? না, আমাদের তো দুইটাতেই অভ্যস্ত থাকতে হবে। হ্যাঁ, আমি কিন্তু প্রথম দিকে বলছিলাম যেটা, যে আপনার ডাটা টেবিলটা ভালো মতো বুঝেন, ঠিক আছে? তাহলে আমাদের আহ, অনেক কিছু বুঝতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে। ডাটা টেবিল ব্যবহার করলে আপনাদের আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ ডাটা টেবিল তো আমরা প্রথম দিকেই বুঝছি এবং এটা কীভাবে বাকি জিনিসগুলা হয় আজকে আমি একটু বলে দিই আবার, তারপরে আমরা ডাটা টেবিলেই সূত্রগুলোর প্রয়োগ দেখি। আমরা ডাটা টেবিলটা আবার একটু আজকে পর্যালোচনা করি। তো এটা একটা এক্সেল টেবিল, হ্যাঁ? এই টেবিলের এইগুলো হলো হেডিং। এক্সেল টেবিলে কন্ডিশনগুলোর মধ্যে একটা হলো যে এক্সেল টেবিল কখনোই একই ধরনের নামের কলাম বা হেডিং ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি এই ভেন্ডর নেম এখানে আবার একটা লিখতে পারবেন না, ঠিক আছে? দেখেন লিখি আমি কি হয়। এই অ্যামাউন্টের বদলে ভেন্ডর নেম দিব, দেখেন ভেন্ডর নেম, ঠিক আছে? বাট এই ভেন্ডর নেমটা কী হয়ে গেল? ভেন্ডর নেম 2 হয়ে গেল। অর্থাৎ একই নাম সে কখনোই নিবে না। এটার একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো, এটা কখনোই এই হেডিংগুলা কখনো একটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। অবশ্যই প্রত্যেকটা হেডারের উপরে নাম থাকতে হবে। ধরেন আমি এখানে কোনো হেডিং দেই নেই, দেখেন যদি ডিলিট করে তাহলে কী হচ্ছে, সাথে সাথে একটা হেডিং নিয়ে নিচ্ছে, কলাম 1 সিরিয়ালি নিবে, ঠিক আছে? তারপর এই টেবিলে একটা নাম থাকবে। টেবিলের নামটা কি দেখেন, আমরা টেবিলের উপরে একটা মাউস পয়েন্টার রাখলে ডিজাইন ট্যাবটা আসবে এবং ডিজাইন ট্যাবে আমি এখানে একটা টেবিল নেম পাবো। এটা হলো আমার 3 নাম্বার টেবিল, এই জন্য টেবিল 3 আসছে। আমরা চাইলে এই টেবিলের নামটা চেঞ্জ করতে পারি নিজেদের মতো করে। ওকে, ধরেন আমি এটার নাম দিলাম চেক রেজিস্টার। চেক রেজিস্টার, ঠিক আছে? তাহলে এই ডাটা টেবিলের নাম হলো কি দেখেন, চেক রেজিস্টার। যে নাম দিছি এই নামই এখানে শো করবে। তাহলে এখন আচ্ছা, কিছু নামটা আমার একটু বড় হয়ে গেল, তাই না? আমরা একটু চেঞ্জ করি, নামটা যেহেতু বড় হয়ে গেছে আমরা একটু শুধু চেক রাখি, নাকি রেজিস্টারটা বাতিল করে দিই, যেহেতু আমার নামটা অনেক বড় হয়ে যায়। বা শুধু রেজিস্টার রাখতে পারি আমরা, তাহলে রেজিস্টার সুবিধা হবে। রেজিস্টার কারণ অন্য একটা কাজ করবো আমরা, তখন চেক নামটা আসলে ঠিক আছে, বা সি রেজিস্টার এভাবে রাখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এটা হলো টেবিলের নাম দিলাম আমি, তো আমি যে নিজের মতো করে নাম দিতে পারি। তো এখন দেখেন টোটাল টেবিলটা যে করবে, এটা হলো যখন আমি কোথাও লিখব ইকুয়াল দিয়ে, যখন এভাবে লিখলাম চেক রেজিস্টার, বা দেখেন এখানে চেক রেজিস্টারটা এভাবে চলে আসলো অটোমেটিক্যালি কিন্তু। তো এইভাবে আমরা এইতে রেজিস্টার মানে হলো আপনার এই যে A4 থেকে হেডিং কিন্তু না, টেবিলটা কিন্তু হেডিংটাকে রিপ্রেজেন্ট করবে। বাট আপনি যখন শুধু টেবিল বলবেন তখন এই হেডিং বাদ দিয়ে বাকিটুকু নেবে, ঠিক আছে? মানে কি A4 থেকে F14 পর্যন্ত। আবার যদি কখন আপনি এখানে সাম করেন, মানে সাম করছেন, এখানে আপনি সাম করছেন, এটাও কিন্তু টেবিলের অংশ হিসেবে নিবে না। দেখেন এটা টেবিলের বাইরে, কিন্তু এটাও একটা নাম আছে,
এটা একটা নামটা কি, যেমন হেডিংয়ের নাম হবে কি, যেমন ধরেন আমি এই হেডিংটা যদি দেই, তখন আমি লিঙ্ক করে দিলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। দেখেন ইকুয়াল এটা দিলাম, তখন কি আসলো যে চেক রেজিস্টার, তারপর হেডারের কোন হেডার নেম, চেক রেজিস্টার নেম নাম্বার। তা আমি হেডার নাম যদি চেঞ্জ করতে যাই কখনো, আমি এখানে লিঙ্ক না করে আমি জাস্ট এটুকু যদি ডিলিট করে দিই, দেখেন এই প্রত্যেকটা হেডারের নামগুলো চলে আসছে। তা আমি এখান থেকে অনেকটা হেডার ক্লিক করে এভাবে এই হেডারের থেকে আমরা এই এই হেডারে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এটার নাম কি, চেক রেজিস্টার টোটাল অ্যামাউন্ট, টোটাল কিসের, এই অ্যামাউন্টের টোটাল। এটা যদি টোটাল না হয়ে অন্য আরেকটা হতে পারে, যেমন এখানে অ্যাভারেজ হতে পারে, কাউন্ট হতে পারে, তখন এটা কী নাম হবে, টোটাল কলামই থাকবে। আচ্ছা হ্যাঁ, টোটাল কলামই থাকবে, কিন্তু এখানে হেডিংটা এভাবে আসবে। তো একটা বিষয় যদি দেখেন, এইটার ক্ষেত্রে কি হলো, কী কটা সরাই দিই তাহলে জিনিসটা বুঝতে হবে। দেখেন এখানে প্রথমে একটা ব্র্যাকেট, তারপরে আছে আরেকটা ব্র্যাকেট, মানে থার্ড ব্র্যাকেট দুইটা, তারপর হ্যাশ, তারপর টোটাল, তারপরে ব্র্যাকেট শেষ। আর যখন আমি হেডিংটাকে রিপ্রেজেন্ট করতেছি, এটা হেডিং, তখনও কিন্তু একই, জাস্ট শুধু এখানে টোটাল, এখানে হেডার, বাট বাকি গঠন কিন্তু একই রকম। এখন আমরা যে কোনো একটা সেলকে রিপ্রেজেন্ট করি, একটা সেলকে, তখন কী হবে, এভাবে সি রেজিস্টার, তারপরে ব্র্যাকেট @অ্যামাউন্ট। ওকে, যদি আমি টোটাল এই কলামটাকে রিপ্রেজেন্ট করাতে চাই, তখন কী হবে, দেখেন এভাবে আসবে। এখানে কি হলো, টা নাই, তার মানে যখন বলবো তখন একটা সেল, আর যখন আমি তুলে দিব তখন পুরা কলামটাকে নেবে। তবে আমরা যখন এভাবে ইকুয়াল দিয়ে ওই কলামটা সিলেক্ট করছি, তখন তো শুধুই কলামের C1 এবং এই রো এবং কলামকে প্রেজেন্ট করছে, সি রেজিস্টার এই জিনিসগুলো আসতেছে না কেন তাহলে? আপনাদের আপনারা যেটাতে কাজ করতেছেন ওটা কি টেবিল? ও হ্যাঁ, এটা টেবিল। আচ্ছা, টেবিলের মধ্যে আরেকটা বিষয় আছে। ধরেন আপনি এইখানে এই টেবিলের এই যে যেখানে লিখতেছেন, এটা টেবিলের মধ্যে লেখা হয়ে গেছে, মধ্যে হয়ে গেছে। যেমন ধরেন আমি এখানে তো টেবিল শেষ, আমি এখানে আর এইটা টেবিলের এখানে লিখবো আমি। সো এখানে যখন লিখবো তখন আর কিন্তু যেহেতু টেবিলের মধ্যে আছে, সো টেবিলের নামটা আর আসবে না, শুধু এটুকু আসবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? মানে এটা ধরেন আমি টেবিলের এটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, ধরেন একটা রিমার্কস একটা কলাম দিলাম। এখন এই যে রিমার্কস কলামটা দিলাম, এটা কি এই টেবিলের একটা অংশ না? কেন? দেখেন এইটা রিমার্কসের যে কোনো একটা পয়েন্টারে ক্লিক করলে এই ডিজাইন ট্যাবটা থাকে, আর এই যে এটা এটার মধ্যে আছে। যদি আমরা টেবিলের রেঞ্জটা চিন্তা করি, তাহলে টেবিল রেঞ্জ কী বলতেছে, দেখেন রিসাইজ টেবিলে যাই, তখন বলছে হ্যাঁ এটা হলো এই রিমার্কস পর্যন্ত, এটা টেবিলের একটা অংশ। যখন আপনি ওই টেবিলের মধ্যেই থাকবেন, তখন এই সি রেজিস্টার বা চেক নামটা এটা আসবে না, তখন বাকিটুকু আসবে। যেমন ধরুন রেজিস্টারকে যদি আমি করি, এই হেডারকে করি, দেখেন এটা আসছে, বাট এটা হেডারের ক্ষেত্রে নাম আসছে, বাট অন্য একটা কলাম করে সেলকে করলাম, তখন আসবে এভাবে। যদি পুরোটাকে করি, তখন আসবে কি দেখেন, এই যে তবে আরেকটা কলাম অ্যাড করব কিভাবে ওই টেবিলের ফরম্যাট অনুযায়ী? এটা ডান পাশে যদি অ্যাড করতে চান, তখন জাস্ট খালি ডান পাশে লিখলেই অ্যাড হয়ে যায়, মানে একটা কিছু লিখলেই অ্যাড হয়ে যায় কলামে, মানে অটোমেটিক্যালি টেবিলের মধ্যে নিয়ে নেয় এটা। আর যদি ম্যানুয়ালি করতে চান, তখন যেটা করতে হবে, ধরেন ম্যানুয়ালি করবেন, মানে ম্যানুয়ালি এই কলামটাকে এটার মধ্যে যুক্ত করবেন, তখন আমরা এই ডিজাইন ট্যাব থেকে রিসাইজ টেবিলে ক্লিক করব, করে এখানে দেখেন কি বলতেছে যে A3 থেকে H15, মানে এখান থেকে এই পর্যন্ত এটা টেবিলের অংশ। সো এটাকে আমরা বাড়ায় বলতে পারি কি
হলো আমার কলাম নাম্বার। তো আমি এসকে বাদ যদি ডান দিকে আনতে চাই, তাহলে আমি যদি যেই পর্যন্ত নিতে চাই, তাহলে আমি যদি এইটাকেও যদি টেবিলে অংশ করতে চাই, তখন আমি কী করবো, এল দিয়ে দেবো, এখানে কলাম নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, তখন এটা এটা এই পর্যন্ত আমার টেবিলের অংশ হয়ে গেল। ও জি, থ্যাংক ইউ। ওকে, আর যদি বাম দিকে দিতে চাই, তাহলে বামেরটা নিব। ঠিক আছে, অর্থাৎ শেষ থেকে আমার তো বামে এ আছে, এ থেকে শুরু হয়েছে, যদি কারো বি বা সি থেকে শুরু হয় আর আপনি যদি ই করতে চান তাহলে নিতে পারি, অথবা যদি উপরে চাই তাহলে আমি এখানে শুরু করবো, আর যদি আরও নিচের দিকে আনতে চাই তাহলে এই নাম্বারটা, রো নাম্বারটা চেঞ্জ করে দেবো। অথবা আমি আরেকটা করতে পারি কি, আমি জাস্ট এটাও নতুন করে যতটুকু দরকার সিলেক্ট করে নিতে পারি এভাবে মাউস পয়েন্টার দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, তো আমরা তো এটা তো বুঝলাম না যে মানে টেবিলের ভিতরের বিষয়গুলো কিভাবে আসে। হুম, আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী যখন সূত্রগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি, তখন এই সেল পয়েন্টটা, যেমন আমি J2 থেকে আমি ধরেন J2 হলো এটা, এখান থেকে এটুকু আমি সিলেক্ট করব, এই বিষয়গুলো টেবিলের ক্ষেত্রে আমার কীভাবে হয় সেটাও দেখবো আমরা। ধরেন আমরা দুইটা কলামকে যদি করি, তখন আমার কী আসবে, এভাবে আসবে, দেখেন এখানে আসবে এটা, জাস্ট একই রকম, বাট এখানে নাম্বারটা আসবে না, মানে কোন সেল থেকে কোন সেল এটা আসবে না। ঠিক আছে, বাকি সব ঠিক থাকবে। আজকের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা যাই। ডাটা ভ্যালিডেশন, এখন আমরা কি এইখান থেকে দেখব নাকি আমরা নর্মাল টেবিল থেকে দেখব, সেটা বলেন, কোনটা ক্ষেত্রে সুবিধা হয়? এটা ভালো হয় ওইটাই, কারণ জানি না কোনটা সুবিধা হবে। আচ্ছা, আমরা আজকে দেখি এটা, কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করেন টেবিলে। হ্যাঁ, টেবিলটাতে প্র্যাকটিস করেন, তাহলে যেটা হবে বুঝতে সুবিধা হবে, মানে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আপনি যখন, আমি বারবারই বলছি টেবিলে কাজ করতে অনেক সুবিধা। সো আপনি তো যেহেতু টেবিলে কাজ করবেন, তাহলে টেবিলটাকে ভালো মতো বুঝতে হবে, বুঝলে আপনি তাহলে টেবিল পরবর্তীতে। থেকেই শুরু করেন। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে টেবিলে দেখাই। আজকে যে আমরা দেখবো সেটা হলো ডাটা ভ্যালিডেশন, তারপর কনসলিডেশন, শর্টিং, ফিল্টারিং, পাইভট। মোটামুটি বেশ অনেকগুলো টপিকস। এক ডাটা ভ্যালিডেশনে আসলে 2-2.5 ঘন্টা লেগে যায়, বা আরও বেশিক্ষণ বোঝানো যায়, মানে টাইম লাগে অ্যাকচুয়ালি, তবে আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা চেক রেজিস্টার 1 এইটাতে সবাই যান। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, সেটা হলো এই পরের ডাটাগুলো সব ডিলিট করে দিই। হ্যাঁ, শুধু একটা কলাম রাখলাম। ঠিক আছে, বাকিগুলো আমরা রাখলাম না। আচ্ছা, আমরা এটা একটু দেখে আসি। হ্যাঁ, এই টেবিলটা যেটা ছিল, এই ডাটাটা আপনার একটা শিটে কপি করে নিয়ে আসেন, জাস্ট এভাবে। আমার টেবিলে কালকে দেখি, আমরা আজকে যেই টপিকসগুলো আছে টেবিলের সাথে ডিরেক্টলি বললে পরবর্তীতে অন্য ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে সমস্যা হবে। জাস্ট এভাবে ভ্যালু পেজটা নিয়ে আসেন, তারপর এটা ফরম্যাটটাকে এভাবে ক্লিক করে এভাবে নিয়ে আসেন। সই করতে পারছি আমরা এটা? এখনো আনতেছি। আচ্ছা, জাস্ট খালি কপি করবেন, জাস্ট দেখেন কীভাবে এটা কপি করবেন। এখানে কপি করলেন, Ctrl+C, কপি করে এখানে বসাইলেন, কন্ট্রোল এই ভ্যালু পেস্ট। ঠিক আছে, ভ্যালু পেস্টে বসালে এভাবে আসবে। তারপরে এই ডাটা ট্যাবটা, যে সিলেকশন তো ছিলই, জাস্ট ফরম্যাট পেইন্টার দিয়ে এখানে ক্লিক করে দেবেন, তাহলে একই রকম দেখতে। এটা টেবিল না, এটা টেবিল। আমরা যে ভ্যালিডেশনটা দেখব, আমরা এই ডাটা ভ্যালিডেশনটা আমরা পাবো কোথায়? আমরা ডাটা ট্যাবে যাব, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন এটা ক্লিক করব। ঠিক আছে, এবং একটা বক্স আসবে, এই বক্সটা একটু বড় করা যায় না? ঠিক আছে, বড় করা গেলে আসলে বড় করতাম। এখন এখানে দেখেন অনেকগুলা সেটিংস। প্রথমটা হলো কি সেটিংস, তারপরটা ইনপুট মেসেজ, তারপরে ইরর অ্যালার্ট। তাহলে প্রথমে সেটিংয়ে কি আছে আমরা দেখি।
সেটিংয়ে বলছে ভ্যালিডেশন। আচ্ছা, ডাটা ভ্যালিডেশনটা কি আমি প্রথমে একটু বর্ণনা করি। ডাটা ভ্যালিডেশনটা হলো আপনি যে ডাটাটা ইনপুট করবেন এক্সেলের সেলে, একটা সেলে, সেই ডাটার ভ্যালিডিটি যেটা, এইটা সে চেক করবে। ডাটা ভ্যালিডিটিটা কি? ধরেন আপনি একটা ডেট রেঞ্জে আপনি লিখতে চান, যেমন চেক ইস্যু ডেট, এটা কি ভবিষ্যতের ডেট হতে পারে? হতে পারে, যদি আমরা ম্যানুয়ালি অনেক সময় করি, পারে। কিন্তু নর্মালি ভবিষ্যতের ইস্যু ডেট হতে পারে না। বা চেক ক্লিয়ারিং ডেট, ধরেন চেক ক্লিয়ারিং ডেট, এইটা কি ভবিষ্যতে হতে পারে? হতে পারে না। চেক ক্লিয়ার হয়েছে, ব্যাংক থেকে আপনি ইনফরমেশন পাইছেন, তারপর আপনি ইনপুট দিবেন, তাই না? তাহলে এটা ভবিষ্যতের ডেট কিন্তু হতে পারে না, চেক ক্লিয়ারিং ডেটটা। ইস্যু ডেটটা যদিও ভবিষ্যতে আমরা আলাদা ম্যানুয়ালি প্রিন্ট দিতে পারি, বাট এটা এক্ষেত্রে হয় না। অথবা আরেকটা কাজ আমরা আরেকটাভাবে চিন্তা করি যে, ধরেন একটা ডাটা লিখবেন, যেটা কিনা বলতেছে যেরকম যে অনেক প্রতিষ্ঠান আছে না, যে 45 দিন পরে 45 দিনের আগে পেমেন্ট করবে না, এরকম একটা থাকে, যে যে কোনো ভেন্ডরের বিল আমরা 45 ডেজ এর পরে পেমেন্ট করব, ঠিক আছে? অথবা 45 ডেজের বেশি যাবে না, দুটাই হইতে পারে। তাহলে আমরা আজকে যে ভেন্ডরের আজকে বিল এন্ট্রি দিলাম, এই বিল এন্ট্রির পেমেন্ট ডেটটা হবে 45 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা ডাটা ভ্যালু আমরা অর্থাৎ কি ডাটা একটা রেঞ্জ করে দিতে পারি আমরা, যে এই ডেটের পরে এটা হবে না। যদি আমরা যখন এটা এন্ট্রি করব, সেই ডেটটা যদি আমার ওই যে ক্রাইটেরিয়া যে সেট করলাম তার সাথে না মিশে বা তার না মিলে, তখন কী হবে, ডাটাটা আমি এন্ট্রি দিতে পারবো না। আচ্ছা, ধরেন এখানে আছে চেক নাম্বারের জায়গা, তাই না? এখন আমি এই চেক নাম্বারের জায়গায় যদি আমি ভুলবশত ভেন্ডরের নাম লিখে ফেলি, তাহলে কি হলো, ডাটাটা আমার কি সঠিক হলো? ইনপুটটা হইল না। বাট নর্মালি কিন্তু আমরা লিখতে পারি, তাই না? আমরা এখন লিখতে পারি, চাইলে আমরা এখানে ভেন্ডরের নাম লিখতে পারি, যেমন XYZ। বাট আমি যদি এখানে ক্রাইটেরিয়া সেট করে দিই, এখানে শুধুমাত্র নাম্বারই বসবে, এবং নাম্বারটা হবে চেক নাম্বারটা আমার এই যেই কটা চেক আছে আমি রেঞ্জ সেট করে দিলাম, এই চেকের নাম্বারের মধ্যেই হইতে হবে। তখন কি করবে, এই ডেটের বাইরে আপনি আর কিছু লিখতে পারবেন না। আচ্ছা, আমি উদাহরণে যাই, তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। ধরেন আপনি এখানে সেট করলেন একটা এরকম, ডাটা ভ্যালিডেশন থেকে সেট করে দিলাম যে কি এটা হবে, ভ্যালুটা হবে হোল নাম্বার বিটুইন মিনিমাম, আমার এই মিনিমাম চেক নাম্বারটা কত ছিল, ধরলাম আমি 7849001। এখান থেকে আপনার ধরেন 100 পাতার একটা চেক বুক আপনার, তাহলে 7849100। ওকে, তাহলে আপনার হলো এইটা আপনি সেট করেন এখানে। ভাই একটু জুম করে লিখলে দেখতে সুবিধা হতো। ওটা জুম করা যায় না, ওটা তো বক্স, আসলে জুম করা যায় না। আবার দেখেন যেই ডাটা ভ্যালিডেশনটা সেট করছি আমরা, এটা কি বলছি, এটা আসলে বড় করা যায় না বস আর, ঠিক আছে? এটা আমি করলাম কি, হোল নাম্বার দিলাম এবং বললাম যে বিটুইন ডাটাটা হবে কি, মিনিমাম হবে হলো এটা আর ম্যাক্সিমাম হবে এটা। মিনিমামটা হলো এটা সেট করছি, আর এর সাথে 100 জাস্ট যোগ করে দিছি 100। তো এটা আমি সেট করছি এইখানে। এখন আমি যদি একটা ডাটা এন্ট্রি দিই এরকম, দেখেন আমি বলছি 7949012, ডাটা কি বলতেছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ উইথ ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিক্টেড ডিফাইন্ড ফর দ্য সেল। তার মানে আমি ভুল ডাটা এখানে আমি ইনপুট দিতে পারবো না। তাহলে আমার ডাটার যে ইনপুট দেওয়ার যে সঠিকতা বা রিপোর্টের যে সঠিকতা, এটা ভালো মানে অনেক বেশি হবে না। আমি ডাটা আমি যদি ইনপুটে দিতে না পারি, তাহলে আমার কি যেটা বলা হয় আর কি,
যে গার্বেজ ইন গার্বেজ আউট, মানে আপনি যদি ভুল ডাটা ইনপুট দেন তাহলে আপনি ভুল রিপোর্ট পাবেন। তাহলে আমি যদি ডাটা এন্ট্রির ক্ষেত্রে যদি আমি ভুলটা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাকে রেস্ট্রিকশন করে দেয়, তাহলে আমার ভুলের সংখ্যা কী হবে, কমে যাবে, তাই না? তাহলে আমরা এভাবে ডাটা ভ্যালিডেশন সেট করতে পারি। আচ্ছা, এখন এই ডাটা ভ্যালিডেশনটা সেট করা যায় কোন কোন উপায় বা কি কি ডাটা ভ্যালিডেশন আমরা সেট করতে পারি দেখি আমরা। তো এখান থেকে আমরা কি পেলাম, প্রথমে পেলাম হোল নাম্বার। হোল নাম্বার দিলে একটা আসবে কি, সেকেন্ড ক্রাইটেরিয়া বলবে বিটুইন। তারপর বলছে নট বিটুইন, মানে এর বাইরে হইতে হবে, এর মধ্যে হবে না। তারপর বলছে ইকুয়াল টু, অর্থাৎ এইটাই হইতে হবে, এর বেশি এর মানে ইয়ে না হলে হবে না, ঠিক আছে। তারপর বলছে নট ইকুয়াল টু, মানে এটার সমান হলে আমি ডাটা নিব না। তারপর বলছে গ্রেটার দ্যান, মানে এটা বেশি হইতে হবে, লেস দ্যান, এটা কম হইতে হবে, গ্রেটার দ্যান অর লেস। আমরা যে গতকালকে যে কন্ডিশনগুলো আমরা দেখছি সেই কন্ডিশনগুলো কিন্তু ঠিক এখানেও প্রযোজ্য। ওকে, সো আমরা তো এটা বুঝলাম। তো এটা তাহলে আমার বাকিগুলো কি দেখানোর দরকার আছে? না, বোঝা যাবে। গুড। আচ্ছা, তারপরেরটা কি দেখেন, আমি হোল নাম্বারটা দেখলাম, বাকিগুলো দেখতেছি আমি। ইনপুট মেসেজ, ইনপুট মেসেজটা কি? ইনপুট মেসেজ হলো আমি যদি এইখানে আমি যদি ডাটা এন্ট্রির সময় যদি একটা এরকম একটা দিয়ে দেই, যে ইনপুট দিয়ে দিই যে এটা হবে চেক নাম্বার, চেক নাম্বার, এবং এই চেক নাম্বারটা মেসেজটা বললাম কি এটা হবে হলো এরকম 78490001 থেকে 1278491000, এটার মধ্যে এটা হইতে হবে। দেখেন আমি যখন এখানে এন্ট্রি দিতে যাচ্ছি তখনই এরকম একটা বক্স আসতেছে চেক নাম্বার, এবং এটা এখান থেকে এটা। এটা বুঝতে পারিনি, আবার একটু বলবেন। মানে আপনি ইনপুট মেসেজ, ইনপুট মেসেজটা হলো যে আপনি যখন একটা এন্ট্রি দিতে যাবেন, ডাটা ভ্যালিডেশন সেট করা আছে ওই সব সেলে যখনই আপনি এন্ট্রি দিতে যাবেন তখনই আপনাকে একটা মেসেজ দেখাবে। কি মেসেজ দেখাবে? আপনি যে মেসেজ সেট করে দেখাবেন, যেমন ইনপুট মেসেজ, এখানে আপনি টাইটেল দিলেন কি চেক নাম্বার, আর মেসেজটা কী হবে, মেসেজ হবে এটা। সো যখনই আপনি এন্ট্রি দিতে যাচ্ছেন তখনই কী হচ্ছে, এই মেসেজটা দেখাচ্ছে। যেই সব সেলে আপনার ডাটা ভ্যালিডেশনটা নাই ওগুলো কিন্তু দেখাবে না, যেমন এখানে ডাটা ভ্যালিডেশন সেট করা নাই, এখানে দেখাচ্ছে না। এইখানে ডাটা ভ্যালিডেশন সেট করা আছে, যেই ভ্যালিডেশনটা সেট করা আছে সেটাই এখানে দেখাবে। অর্থাৎ আমার চেকের নাম্বারের জন্য আমি এইটা ইনপুট মেসেজ দিতে পারি, আমি অ্যামাউন্টের জন্য একটা মেসেজ দিতে পারি, ভিন্ন ভিন্ন জায়গায় আমি ভিন্ন ভিন্ন মেসেজ দিতে পারি। আচ্ছা, যখন আমি ইনপুট মেসেজ সেট করলাম তখন কি ওই চেক নাম্বারে ওই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো টেক্সট বা অন্য কিছু আমি ইনপুট দিতে পারবো না? না, এটা ইনপুট মেসেজে যেটা বললেন সেইটাকে, এটাতে আপনি ম্যানুয়ালি লিখলেন। ক্রাইটেরিয়াটা হলো আপনার এই হোল নাম্বারের ক্ষেত্রে, এইখানে আপনি যে ক্রাইটেরিয়া সেট করলেন এটা। ইনপুট মেসেজটা আপনি বলতেছেন, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তুমি এটা করো, ঠিক আছে? এটা হলো আমি ইনস্ট্রাকশন। অন্যটা দিলেও হবে? হ্যাঁ আমি অন্য কিছু দিলেও হবে, কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই অনুযায়ী দিতে হ্যাঁ, হবে, তাই তো? ইনস্ট্রাকশন এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ইনস্ট্রাকশন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। আপনাদের একটা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে ইনস্ট্রাকশন আসে না যে আপনি এইটা থেকে এইটার জন্য এই কাজটা করবেন, এটা হ্যাঁ, হ্যাঁ। জি। তো এখানে আপনি কিন্তু এখানে কি আছে, টাইটেলটা ঠিক থাকলে না, ইনপুট মেসেজে থাকতে হয়। আমি চাচ্ছিলাম কি, যেখানে মেসেজটাও দেখাবে এবং বলে দিবে যে এইটাই শুধু এইখানে ইনপুট দেওয়া যাবে, অন্য কোনোটা নাই, হ্যাঁ, এরকম ক্রাইটেরিয়া দুইটা একই সাথে সেট করা যাবে না? না দুইটা একসাথে সেট করা যাবে না, এটা একটু ইয়ে আছে। আপনি এখানে এটা লিখে দিলেন যে এটা মেসেজটা হবে, এটা চেক নাম্বার, এবং এটা আপনি এখানে যে সেট করলেন যে নাম্বারটা, এটা কপি করে নিয়ে আসেন, এখানে ইনপুট মেসেজে কপি করে দেন, তারপরে 2 লেখেন, তারপরে লিখে দিলেন 78491000, এটা আপনি লিখে দিলেন। আর আপনি ক্রাইটেরিয়া সেট করছেন হলো এটা এখানে, ঠিক আছে?
বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পেরেছি। এইটা হলো আপনাকে প্রোটেক্ট করবে ডাটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা হলো আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আচ্ছা, পরেরটা কি? ইরোর অ্যালার্ট। ইরোর অ্যালার্টের ক্ষেত্রেও আপনি মেসেজ দিতে পারেন যে ভুল হলে আমাকে কি বলবে। আচ্ছা, ভুল হলে আপনাকে কি ডাটা ইনপুট দিতে বাধা দিবে? মানে আপনি ভুল ডাটাকে এন্ট্রি দিতেই পারবেন না, এরকম কিছু আছে? হ্যাঁ, দিতে পারবো, কিন্তু কি দেখাবে সেটা? আচ্ছা, যদি স্টপ মানে হলো আপনি ইনপুটই দিতে পারবেন না। ওকে, এখানে আরও একটা আছে ওয়ার্নিং। ওয়ার্নিং মানে আপনাকে বলতেছে, দেখেন আপনি এখন ওয়ার্নিং দিয়ে আমরা দেখি কী হয়। আমি একটা ভুল ডাটা এন্ট্রি দিচ্ছি 7 9, যেটা বলছিলাম, বা এরকম দিলাম একটা এন্ট্রি। বলছে কি এখন থেকে বলছে কি, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া বা রেস্ট্রিকশন ডিফাইন দ্য সেল কন্টিনিউ নো ক্যান্সেল হেল্প। তার মানে আপনি ভুল ডাটা এন্ট্রি দিলে আপনাকে বলবে আর কি, আপনি কি ভুল ডাটাটা কি এন্ট্রি দিতে চান? যদি দিতে চান তাহলে ইয়েস, আর যদি দিতে চান না চান তখন আপনি নো দিবেন। তাহলে এটা আপনাকে রেস্ট্রিকশন করে দিলে এমনভাবে, ফুললি রেস্ট্রিক্টেড না, ফ্লেক্সিবল, আপনার উপরে নির্ভর করতেছে। ওকে, তাহলে আমি ইয়েস দিলে আমি এন্ট্রি দিতে পারতেছি। আচ্ছা, যদি এরকম হয়, ওয়ার্নিং না ইনফরমেশন দিল একটা, তখন কী হচ্ছে দেখি আমরা। এসে বলছে কি, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ডাটা ভ্যালিডেশন। এখানে আপনাকে আর মানে ই করতে বলতেছে না যে আপনি ইয়েস অর নো আপনি করবেন কি করবেন না সেটা বলতেছে না, যে আপনাকে বলতেছে যে এটা ম্যাচ করতেছে না। ওকে দিলে হ্যাঁ আমি বুঝতে পারছি, ক্যান্সেল দিলে আপনার এটা এন্ট্রি নিবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি ইনস্ট্রাকশনটা কী আসে। যদি ইরোর অ্যালার্টে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, আমরা বললাম যে এখানে বললাম যে চেক চেক রেজিস্টার বুক। ঠিক আছে? বা চেক চেক মানে চেক, আমি বলছি রেজিস্টার বুক চেক করো। ঠিক আছে? তো এখানে আমি যখন একটা এন্ট্রি দিচ্ছি 7 8 4 9 1 1 1 বা 1 1 0, তখন বলছে কি যে রেজিস্টার বুক চেক রেজিস্টার বুক, ভুল হচ্ছে, চেক রেজিস্টার বুক চেক করো। আগেরটা তাহলে ইনস্ট্রাকশন ছিল। কোনটা দিলে নিবে? হুম, ওকে দিলে এটা তো যে নিবে, ভুল ওকে ওকে দিলে তো নিয়েই গেল। আছে, ওই যে ভুলও যে চেক রেজিস্টার বুক চেক করতে বললো, হ্যাঁ, তাহলে আমি নিশ্চয়ই ভুল একটা দিয়েছি, তাহলে সঠিক কোনটা সেটা ওরা ভুল ধরবে কিভাবে? আপনাকে তো ওই যে তখন বলেই তো দিল যে এটা আপনি ভুল দিচ্ছেন, তাই না? আর তখন আপনি ডাটা ভ্যালিডেশনে দেখবেন আপনি যে আপনার আসলে ক্রাইটেরিয়া কী ছিল। আর এই যে ইনপুট মেসেজে তো আপনি বলেই দিলেন যে এটা, তাই না? জি। তাহলে একটা সেলে আমরা এই তিনটা সেট করতে পারবো না? সেটিং, ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট। হ্যাঁ, এটা তো আপনি একটা সেলেই তো সেট করলেন, এটা তো একটা সেলেই। যে আপনি সেটিং দিলে, আগে করলেন সেটিং যে এটা আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে এটা হইতে হবে। এটা হলো আমার ক্রাইটেরিয়া সেট করে দিলাম, যে এটা হলো আমার কন্ডিশন বা ক্রাইটেরিয়া, যে এই ডাটাটা হবে এইখান থেকে, এটা মিনিমাম হবে এইটাটা, ম্যাক্সিমাম হবে এইটা। এরপর আপনি বলতেছেন এই সেলের মধ্যেই বলতেছেন একটা ইনস্ট্রাকশন দিলেন, কারণ এটা তো আপনাকে ভিজিবল না, ইনপুট মেসেজটা হলো আপনার ভিজিবল। সো ইনপুট দেওয়ার আগে আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে কি, মানে যেখানে ইনপুট দেওয়ার আগেই এই ইনস্ট্রাকশন দেওয়া আছে। যখন আপনি ইনপুট ক্লিক করলেন, এখন ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার সময় আপনাকে এটা ইনস্ট্রাকশন দিল। আচ্ছা, আপনি ধরেন ইনপুট ইনস্ট্রাকশনটা দেখেন নাই বা ইনপুট ইনস্ট্রাকশনকে ভায়োলেট করে আপনি এন্ট্রি দিলেন, তারপরেও আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ইরোর অ্যালার্ট। ঠিক আছে? এইখানে আপনাকে বলবে যে আপনি ভুল দিচ্ছেন। এখন এই ইরোর অ্যালার্টের ক্ষেত্রেও আবার তিনটা অপশন আপনাকে দিছে। কি অপশন? যে আপনি স্টপ, মানে আপনাকে ইনপুট দিতেই দিবে না, মানে রেস্ট্রিক্টেড। তারপর একটা ওয়ার্নিং, এটা বলবে যে আপনি ইনপুট দিতে
পারবেন, মানে ইনপুট কি দিবেন কি দিবেন না, আপনাকে ক্রাইটেরিয়া সেট করতে পারেন। আর পরেরটা হলো আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে আপনি যে ডাটার ইনপুট দিচ্ছেন এটা কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমরা এটা ভুল হচ্ছে, এটা ইনপুট করলাম, আপনি একটা সঠিক ইনপুট দেন। এখন 78490112, এখন কিন্তু আপনাকে কিছু বলতেছে না। বাট যখনই আপনি 412 এর জায়গায় যখন আপনি এই 49111 দিচ্ছেন, তখনই কিন্তু আপনাকে বলতেছে যে আপনি চেক রেজিস্টার বুকটা করে আসেন, চেক করে আসেন। তার মানে আপনি যে ইনস্ট্রাকশন দিলেন ওই ইনস্ট্রাকশনটা আপনাকে আবার এখানে বলল, ঠিক আছে? এবার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। এখন প্রশ্ন হলো যে এই যে আমি যে ইয়েটা করতেছি, মানে ভ্যালিডেশনটা, এটা কি প্রত্যেকটা সেলের জন্য আমাকে আলাদা আলাদাভাবে এভাবে ক্রাইটেরিয়া সেট করতে হবে? হ্যাঁ, এটা একটা বিগ হ্যাঁ, কোশ্চেন। বিগ কোশ্চেন। না, আমরা কিন্তু যখন কপি পেস্ট দেখে আসছিলাম তখন আমরা এই জিনিসটা দেখছিলাম যে একটা কি আছে, দেখেন কন্ট্রোল সি দেই, তারপরে ধরেন আমি এই সেলগুলোতে এই ভ্যালিডেশনটা আমি চাই, এই সেলগুলোর মধ্যে, ঠিক আছে? মানে এই একই ভ্যালিডেশন বা একই এগুলো হোক, তখন আপনি কী করবেন, অল্টার ই এস দেন, মানে স্পেশাল পেস্ট, এইখান থেকে দেখেন একটা ক্রাইটেরিয়া আছে কি ভ্যালিডেশন। ওকে, সেখানে ভ্যালিডেশন দিয়ে দিলেন, দেন ওকে দেন। এখন প্রত্যেকটা সেলে কিন্তু একই ধরনের ভ্যালিডেশনটা কপি হয়ে চলে গেছে, আপনার এই তথ্য কিন্তু কপি হয় নাই। একইভাবে আমরা এইটাকে কি করতে পারি, এই সেলগুলোর মধ্যেও আমরা এইটা এই ভ্যালিডেশনটা কপি করে দিতে পারি। এখন এর মধ্যে যদি কোনোটা যদি আমার এইটাকে ভায়োলেট করতো, তখন সাথে সাথে কী হয়ে যেত, ওইখানে একটা কালার হয়ে যেত। যেমন ভ্যালিডেশন আগে কী হয় দেখি আমরা, না জানেন আপনি এখানে একটা ইনপুট দেওয়া আছে যেটা কিনা আমার যেটা হচ্ছে ভ্যালিডেশন তাকে ক্রস করছে। এখন এটা কপি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কপিটা কিভাবে করব? ওটা কিন্তু স্বাভাবিক কপি নয়। হ্যাঁ, আপনি যদি স্পেশাল পেস্ট আমি দেখালাম তো, মাত্র দেখালাম, এই যে কন্ট্রোল সি দিয়ে তারপর আপনি এটার মধ্যে দিয়ে দেন। আচ্ছা, এটা রেস্ট্রিকশন তো না, এই জন্য আসলে একটু রেস্ট্রিকশন করে দিই, না ড্রাইভার রেস্ট্রিকশন করে দিই, হ্যাঁ, যে আপনি দিতেই পারবেন না। এখন আমি এটা কপি করে দিই, স্টপ, অ্যাপ্লাই দিস সেটিংস টু অল দিলাম। হ্যাঁ, এখন আপনি এটার মধ্যে কপি করে দেন। কপি করবেন কি, এটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি, পেস্ট করার ক্ষেত্রে আপনি ইএস দিবেন এবং এখানে ভ্যালিডেশন দেখেন। সো কি পাইছি আমরা এটা? জি। ওকে, জাস্ট ভ্যালিডেশনটা ওকে দেন, তখন এর সাথে সাথে কী করবে, এভাবে নিবে। এখন আমার প্রশ্ন ছিল এখানে যে এটাকে এইটা তো আমার ভ্যালিডেশনের বাইরে ছিল, তো এটা কেন আমার এটা শো করতেছে না, যেটা বাইরে আমার এটা তো শো করার কথা না যে এটা বাইরে ছিল। এটা হয়তো কোনো কারণে দেখাচ্ছে না। আপনারা ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এরকম একটা সমস্যা দেখায় যে আপনার কিন্তু এটা ভ্যালিডেশনের বাইরে চলে গেছে, ডাটা রেঞ্জের বাইরে চলে গেছে। স্টপ মেসেজ সেটিংস দিলাম, অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই। আচ্ছা, দেখাচ্ছে না, যদিও এখানে একটা ইরোরের মতো একটা চিহ্ন আসার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীগুলো আমরা ড্রপ ডাউন লিস্টে যদি আমরা এই জিনিসটা খুব বেশি দেখছিলাম, ওইখানে আমরা দেখবো না। হ্যাঁ, তাহলে আমরা এই ডাটা ভ্যালুয়েশনটা কপি করে দেখলাম। কাকুটা বুঝতে সমস্যা হচ্ছে? না। আচ্ছা, গুড। তাহলে আমরা একটা
একটা দেখলাম, তাই না? এখন দেখেন মজার বিষয় হলো আপনি এইখানে একটা ক্রাইটেরিয়া সেট করছেন, কিন্তু একটা সময় যা মনে হলো না এই ক্রাইটেরিয়াটা আসলে একটু চেঞ্জ হবে, ঠিক আছে? ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ করবেন কোথায়? দেন আমার আসলে 100 না, এটা আসলে 10 পাতার চেক ছিল, ঠিক আছে? বা ধরেন এটা 50 পাতার চেক, ঠিক আছে? সো এটা কি 50 পাতার চেক। এখন আমি তো চেঞ্জ করলাম একটাতে। এখন এই যে ডাটা ভ্যালিডেশনটা যেখানে যেখানে অ্যাপ্লাই আছে এই সবগুলোতে আমার চেঞ্জ করা দরকার না? হ্যাঁ। মজার বিষয় হলো কি আপনি কোন সেলে আছে কোন সেলে নাই এটা কিন্তু বোঝা যায় না, বোঝা যায় যে এই সেলগুলোতে আছে কি নাই? না। একটা একটা জায়গায় তো চেঞ্জ করে দেখা যায় না, এটা তো আসলে অসম্ভব একটা বিষয়। সো এটা আমরা একবারে চেঞ্জ করতে পারি কীভাবে? ডাটা ভ্যালিডেশনে যায় আমরা এখানে এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিলাম, ধরেন এখানে যে বললাম কি 50টা 05 50 দিলাম, এবং এখানে আমি বলে দিলাম যে অ্যাপ্লাই দিস চেঞ্জ টু অল আদার সেল উইথ দ্য সেম সেটিংস। এই সেটিংসে যা যা যেগুলো আছে সবগুলোতে আমার এটা অ্যাপ্লাই করে দাও। তো ওকে দিলাম, দেন ওকে। এখন দেখেন এখানে আমি একটা ইনপুট দিই 784905 ইনপুট নেবে না, ঠিক আছে? কারণ কি ওই একই ক্রাইটেরিয়াটা এখানেও কপি চলে আসছে। বুঝতে পারছি আমরা? জি, বুঝতে পেরেছি। তাহলে এটা গেল একটা নাম্বার। এরপর আমরা বাকিগুলো দেখি। নাম্বার পরেরটা দেখা যাচ্ছে কি এটা ডেসিমেল। ডেসিমেল হলো এখানেও মানে কত ঘর পর্যন্ত নিব আর কি, বিষয়টা এরকম একই। তো এটা আলোচনা করলাম, না করে যে চলে যায় নাকি? এটা খুব বেশি লাগে না। আচ্ছা, আলোচনা করে গেলে হবে। হুম, জাস্ট বিটুইন দিলাম, এখানে একটা নাম্বার দিলাম ধরেন, হ্যাঁ, যে 100.11 এটা থেকে বললাম যে 120.12, মানে এইটা এখানে হলো হোল নাম্বার আসবে আর এটাতে হোল নাম্বারটা আসবে না, বিষয়টা আর কিছুই না। সো এটাতে আমি আসলে নাম্বার এর ক্ষেত্রে এখানে দিই না ডাটা ভ্যালিডেশন। এখানে এটা তো হোল নাম্বার, হোল নাম্বার মানে হলো এখানে কোনো পয়েন্ট নাই, কিন্তু দশমিকে যাবে না, ঠিক আছে? আর এটাতে দশমিক থাকবে, জাস্ট পার্থক্য হলো এটাই, হোল নাম্বার আর ডেসিমেলের পার্থক্য, ঠিক আছে? তো আমরা এখানে সেট করে দেবো যেমন 120, 1,20,000, বা আমরা ধরলাম এটা মিনিমাম 1,00,000.05 থেকে আপনি 1,20,000 পয়েন্ট, আচ্ছা একটা 20ই আসছে লাস্ট, 20.07, বা আমরা পয়েন্ট দিতে পারি, বিষয়টা জাস্ট ডেসিমেল দিতে পারি, এটাই আর কিছু না, ঠিক আছে? তো আমরা এভাবে লিখতে পারি আমরা চাইলে। তো ধরুন 1,20,000.05 পর্যন্ত লিখতে পারবো আমরা, ঠিক আছে? এর বেশি আমরা লিখতে পারবো না। দেন 0.8 দিয়ে দেই, নিবে না, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে কী হয়েছিল, জাস্ট আমরা হোল নাম্বার মানে এই হোল নাম্বারের বাইরে নেই, জাস্ট এখানে আপনি দশমিক ব্যবহারের সুযোগ পয়েন্ট নেই। না দিলে নিবে না এটা, তাই না? না পয়েন্ট এইটা দিতেই হবে। না, পয়েন্ট দিতেই হবে না, এটা হলো হোল নাম্বার, মানে আপনি মানে টোটাল নাম্বারটা হবে এটা, এটাকে দশমিকটাকে ও ইগনোর করবে। আর এই ডেসিমেল যখন দিবেন তখন দশমিকটাকেও সে কী করবে, কনসিডারেশনে নিবে, বিষয়টা হলো আর কিছু না। একটা দশমিকটাকে কনসিডারে নিবে আর একটা দশমিকটাকে কনসিডার, মানে এটা আরও বেশি রেস্ট্রিক্টেড, ডেসিমেলটা দিয়ে করলে হলো আরও বেশি রেস্ট্রিক্টেড করলাম আমি। দেন এখানে কী ছিল, এখানে তো ছিল আমার 150 পর্যন্ত, তাই না? আমি যদি এখন এই 490 এটা দিই 50.5, ঠিক আছে? নিচ্ছে না, হ্যাঁ, সরি নিবে না, হ্যাঁ। তো এটা আমি চাইলে 9045.5 নিবে না, কারণ কি আমি হোল নাম্বার দিছি, মানে হোল নাম্বার চাইতে নিবে না, বুঝতে পারছেন?
উইদিন দ্য রেঞ্জ, দেখেন এটা উইদিন দ্য রেঞ্জ, বাট আমি সেট জি করেছিলাম বুঝেছি। হোল নাম্বার, এই জন্য এটা নিবে না। আর এটাতে আমি হোল নাম্বারের বাইরেও আমি ডেসিমেলও দিতে পারি, হোল নাম্বারও হতে পারে ডেসিমেলও হতে পারে। আমি 1,20,000 দিলাম, সে নিবে, ঠিক আছে। 1,20,5 দিলাম, নিবে। সরি 5 তো মানে রেঞ্জের বাইরে চলে গেছে, এই জন্য নিবে না। 0.05 এটা নিবে, ঠিক আছে। বা আমি 1,10,000 দিলাম, ঠিক আছে। হ্যাঁ, 1,14,000 তাও নিবে, বেশি হয়ে গেছে মানে না। 1,14,000 নিবে, বুঝতে পারছেন এবার পার্থক্য? এটা হোল নাম্বার ছাড়া নিবে না, আর এখানে জি। দশমিক নিবে। তো আপনার চেক রেজিস্টারে তো আপনার হোল নাম্বার হয় না, চেক রেজিস্টার সরি আপনার দশমিক হয় না। সো এটা কিন্তু আপনি একটা ভালো রেস্ট্রিকশন। তো তারপর এটা আমরা দেখি একইভাবে। তো ডেসিমেলের ক্ষেত্রেও সেই একই জিনিসপত্র, তো আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। তারপরে আছে লিস্ট। লিস্ট আমরা সবার পরে আলোচনা করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা আমাদের নিয়ে যাবে। লিস্ট হলো ড্রপ ডাউন লিস্ট আসলে, এই জন্য আসলে পরে আলোচনা করতে চাচ্ছি। এরপর ধরেন ডেট। ডেটের ক্ষেত্রেও কিন্তু সেম, হ্যাঁ, মানে কি এই ডেটের আগে হতে পারবে না, পরে হতে পারবে না। তারপর দেখি আছে বলছে টাইম, এখানেও সেম টাইম বলবে, টাইম আমরা টাইম সেট করে দিতে পারি, এই টাইমের পরে আগে। এটা কি এই সে রিয়েল টাইমের সাথে সিঙ্ক্রোনাইজ থাকবে নাকি ওইখানে যে টাইম দিয়ে দিব? এখানে এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা সেলকে রিপ্রেজেন্ট করলেন, ধরেন এখন টাইম আছে কখন, কটা, এরকম টাইমগুলো আমরা কীভাবে লিখি, যে হ্যাঁ এখন টাইম 10:24। 10:24 আমরা এইভাবে লিখি না, 10:24 PM। আরে কি হচ্ছে এটা, PM আমরা এইভাবে লিখি, 10:24 PM। সরি দেখেন একটা স্পেস আছে, হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু টাইমে আসছে। এখন এই টাইমের সাথে আমরা ডেটটাও সেট করতে পারি আমরা, তাই না? তো ডেটটা কি দেখেন, ডেট দিলাম, একটা ডেটও দিলাম। ধরেন ডেট কেমনে দেয়, এভাবে তো বানাতে হয় জানুয়ারি, ধরেন আজকে কয় তারিখ, 22 এপ্রিল 2021, এটা। তাহলে কি ডেট এবং টাইম। সো ডেটটা আমি অন্য ডেট দিই, হ্যাঁ, তাহলে নাহলে সবাই চিন্তা করবে যে আচ্ছা আজকের ডেটই মনে হয় কাজ করবে। তো আমি 20 তারিখ দিলাম, এই ডেট এবং এই টাইম। আচ্ছা এখন আমি একটা জিনিস সেট করলাম কি, এটার বেশি হতে পারবে না ধরেন। সো আপনি যদি একটা এন্ট্রি দিতে চান এরকম, যেটা কিনা এটার বেশি টাইম হয়ে যাচ্ছে, তখন আপনি এটা দিতে পারবেন না, আচ্ছা বা ওই যে ইন কম, বিটুইনে ইন ইন বিটুইন, ইন বিটুইনে বিটুইন। এইটার ক্ষেত্রে 10টা। যেমন এটার ক্ষেত্রে কী ছিল দেখেন, এটার মজার বিষয় হলো এটার ক্ষেত্রে ছিল হলো হোল নাম্বার, তাই না? আমরা হোল নাম্বার দিয়েছিলাম না এখানে, এভাবে এভাবে জিনিসটা চিন্তা করেন। এটার ক্ষেত্রে দিয়েছিলাম কি হোল নাম্বার, মানে দশমিক দিলে কিন্তু আপনার নিবে না, বুঝতে পারছেন আমার কথা? কি শুনতে পাচ্ছেন বুদ্ধুজ্জামান? জি ওকে, জি বুঝতে দেখেন পারছি। এটার ক্ষেত্রে দিয়েছিলাম আমরা হোল নাম্বার, এখানে দিয়েছিলাম আমরা দশমিক, মানে এখানে আমরা দশমিক দিলে কাজ করবে, এটার ক্ষেত্রে দশমিক দিলে নিবে না। একইভাবে তারিখের ক্ষেত্রেও দুইটা, মানে এটা তারিখ একটা আর একটা টাইম। তারিখের ক্ষেত্রে যদি আমি টাইম দিয়ে দিই তাহলে নিবে না, মানে ধরো আমার এটা হলো তারিখ, তো তারিখটা আমি সেট করলাম এইভাবে, ডাটা ভ্যালিডেশন ধরেন এটা লাস্ট এটা করি, এটা আমি সেট করলাম যে ডেট, ডেট সেট করে বললাম যে বিটুইন, বা আমি বললাম যে ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু ডেট দিয়ে, বা বিটুইন দিই তাহলে বুঝতে সুবিধা হয়, বিটুইন দিলাম, বিটুইন দিয়ে দুইটা ডেট দিলাম। ধরেন এখানে একটা ডেট আছে G25, আর এটাতে ডেট দিলাম এটা। তো দেখেন আমি ডেট দিলাম কি এটাতে 01 জানুয়ারি 2021 থেকে 31 জানুয়ারি 21, এইটা ডেট দিলাম। সো এখানে ডেট সেট করছি একটা। তা আমি যখন ইনপুট দিতে চাই এভাবে যে 5 জানুয়ারি 2021, এটা নিবে, ওকে, কারণ কি এটা ডেট রেঞ্জের মধ্যে। কিন্তু আপনি যদি এখানে একটা টাইমও দিতে চান, যেমন কি বললাম 22টা, বা হ্যাঁ 22টা 24, তাহলে আচ্ছা এটা নিল, কেন নেওয়া ছিল না, ডাটা ভ্যালিডেশনটা কীভাবে আছে, আচ্ছা
পুরো কলামটাতে কি করা হয়েছিল? না, শুধু আমি মানে একটা একটা সিলেক্ট করছি, একটা সিলেক্ট করছি। আবার দেখি একটু, এটা এটা ঠিক আছে তো, এটা ওকে। টাইম দেখছি নিচ্ছে। আচ্ছা, টাইমের ক্ষেত্রে কী দেখি আমরা এটা যদিও খুব বেশি একটা কাজ করা হয় না, কারণ এইভাবে টাইম সেট করা কখনো হয় নাই, ডেটই মেনলি সেট করা আছে। তো এখানে আমরা টাইম সেট করে দেখি কী হয় না। সো এখানে আমরা টাইম দিই, টাইম, এখানে স্টার্ট টাইম দিলাম এটা, আর ইন টাইম দিলাম এটা। এখন কি নিবে এটা? 5 জানুয়ারি 21। আচ্ছা, টাইম যদি না দিই তাও তো নেবে, কারণ এক্ষেত্রে এটা তো এভাবে সিলেক্ট করা অ্যাকচুয়ালি, এই জন্য নিচ্ছে। আচ্ছা, আমরা ডাটা ভ্যালিডেশনে এখানে আমরা ডেটটা এভাবে দিই, এভাবে দিই, হ্যাঁ, 01/01/2021, আর ইনডেট 01/31/21। এটা কীভাবে নেবে? দ্য ডেট এন্টার ইজ ইনভ্যালিড। আচ্ছা, তার মানে 31টা আগে। এইভাবে। এখন আমি যদি একটা এন্ট্রি দিই এইভাবে, 5 জানুয়ারি 21 নিচ্ছে। যদি আমি এরপরে দিই টাইম 05/জানুয়ারি 2021, 22টা 24। আচ্ছা, নিচ্ছে ডেট এবং টাইম। আচ্ছা, টাইমের ক্ষেত্রে কী হলো? টাইম যদি আমি বলি 10 PM, সরি 10 PM, ইন টাইম 12 PM। আচ্ছা, এটা AM দিই, নাহলে তো উল্টা হয়ে যাবে না, AM থেকে PM। এখন জানুয়ারি 2021 নিচ্ছে না। আচ্ছা, এটা নিচ্ছে না, শুধু টাইম নিবে, 11 AM নিবে। যদি আমি PM দিই, নিবে না। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে, যেটা ডেটের ক্ষেত্রে একটু ভিন্ন, টাইমটাকে আপনি ডেট রেঞ্জ দিলে ওই ডেটের মধ্যে টাইম বা ডেট এটা নিবে, আর এইখানে আমরা শুধুমাত্র টাইম সেট করে দিতে পারি। হ্যাঁ, আমি মনে করেছিলাম এটা রিয়েল টাইমের সাথে সিঙ্ক্রোনাইজ থাকবে। আমি এখানে সেট করলাম এখন 10টা থেকে হুম 10টা 40, হুম দেখা গেছে 10টা 41 গিয়ে আর কাজ করলো না, এরকম কিছু কিনা? এরকম করা যায় যদি আপনি এভাবেই করে দেন, সেট করে দেন। আমরা তো এখন টাইম সেট করতে পারি, তাই না? টাইম আমরা একটা সূত্র আছে না, ওইটা কিভাবে করতে পারি? টাইম বা যেমন ডেট? এখনকার টাইম ডেট, যেমন আজকের ডেটের ইয়েটা হলো কি, টুডে দিলে আজকে ডেট পাওয়া যায়, ঠিক আছে? মানে এটা কি প্রতিনিয়ত আপনার এই সময়টা, মানে ডেটটা চেঞ্জ হবে, কালকে দেখবেন 23 তারিখ হয়ে গেছে এখন অটোমেটিক্যালি। হুম। আর সময়ের ক্ষেত্রে দিনের ডেট টুডের ক্ষেত্রে এটা গেল। সময়ের ক্ষেত্রে কী করা যায়? সময়ের ক্ষেত্রে তো এরকম থাকার কথা একটা। তো এটা টাইম গেল, আমরা বাকিগুলো শেষ করি না। এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট লেন্থের ক্ষেত্রে মজার বিষয় হলো আমরা টেক্সটের লেন্থ সেট করে দিতে পারি। যেমন কি মোবাইল নম্বর যখন আমরা লিখি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লাগে এটা, যে আপনি 11 ডিজিটের কম লিখলে যেন না নেয়।
তাহলে আপনি যেন ইনপুটটা এরকমভাবে দিতে না পারেন যে 11 ডিজিটের কম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এইভাবে এটা সেট করে দেবো। এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এটা আমরা ইকুয়াল টু কত হবে 11টাও হবে। সো আপনি যখন লিখবেন, ধরেন আপনি এখানে লিখতেছেন তখন এটা নিবে না, কারণ প্রথমে যে 0 আছে। সো রিট্রাই দিয়ে আমরা এখানে একটা এরকম দিয়ে দিই, এখন এটা নিবে। ঠিক আছে, সো আপনি আরেকটা অক্ষর বসান, নিবে না। বুঝতে পারছি? জি। ওকে, বা আপনি আরেকটা বিষয় দেখতে পারেন যে ধরেন আপনার কোথাও যখন লিখতে হয় আমরা কোড ইউজ করি, তাই না? সো কোডের ক্ষেত্রে কিন্তু নাম্বার টেক্সট দুইটাই আসে। এক্ষেত্রে আমরা যেমন কোড হবে 6 ডিজিটের কোড হবে নাকি 7 ডিজিটের কোড হবে, তো কোডের ক্ষেত্রে নাম্বার টেক্সট দুটোই আসে, তো এখানে রেঞ্জের বিষয় নাই। তো ওইখানে আমরা এই টেক্সট লেন্থগুলো ব্যবহার করতে পারি। টেক্সট লেন্থের ক্ষেত্রেও এই একইভাবে ভ্যালিডেশনটা আছে, সেম। হ্যাঁ, কয়টা থাকবে না, বিষয়গুলো এরকম। তারপরে যেটা আছে দেখেন, সেটা হলো কাস্টমস। এইখানে আপনি আপনার ইচ্ছা মতন ফর্মুলা ইউজ করতে পারেন, যে কোনো ফর্মুলা। ঠিক আছে, আপনাদেরকে আমি এটা কালকে দেখাবো না, হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওকে। ডাটা ভ্যালিডেশনের সবচেয়ে বেশি যেটা কাজে লাগে এটা হলো ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, এইটা আমাদের সবচেয়ে বেশি ড্রপ ডাউন লিস্ট। হ্যাঁ, এইটা আমরা এখান থেকে পাইতে পারি, ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, সো ড্রপ ডাউন লিস্টটা কি দেখেন, এই যে এখানে ক্লিক করলে দেখেন এখানে নাম দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন? জি। এইটা হলো ড্রপ ডাউন, মানে আমরা এভাবে একটা লিস্ট পাবো, ড্রপ ডাউন। হ্যাঁ, এই জন্য এখানে দেখেন, এখানে আমরা লিস্ট পাচ্ছি একটা, দেখি অনেকগুলো। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা লিখতে হয় না কষ্ট করে, যদি আমার এরকম ড্রপ ডাউন লিস্টটা সিলেক্ট করা থাকে। তো এটা আমরা কীভাবে তৈরি করতে পারি? আচ্ছা, এখন ধরেন এটা ক্লিয়ার ডেট না, এখানে ধরেন আমরা লিখব বিভিন্ন মাসের নাম লিখব, এটাও দেখাই। হ্যাঁ, তাহলে আমাদের সরি মান্থ নেম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কী থাকতে হবে? মাসের নামগুলো আমার যদি ড্রপ ডাউন থাকে তাহলে কীভাবে আমরা আনতে পারি? তো এটা আমরা যদি এভাবে লিখি, ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশন যাব, তারপরে আমরা লিস্ট নিব, লিস্ট নিয়ে আমরা এখানে সিলেক্ট করব সোর্স। ঠিক আছে, তো সোর্সটা কী হবে? আমার সোর্সটা আমরা এখানে লিখতে পারি, যেমন আমরা এখানে লিখি জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, কমা দিয়ে। হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি। দেখেন আমরা দুইটা নাম লিখলাম, এখানে ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে। এখন তো মানে এভাবে তো লেখা সম্ভব না। তাহলে আমরা কী করতে পারি? আমরা এই যে এখানে লিখি, জাস্ট এটা আমি তারপরে এটা ড্রপ করে দিলাম, কত পর্যন্ত ডিসেম্বর মতো নিয়ে নিলাম। এখন যদি আমি এটা চেঞ্জ করে রেঞ্জটা দিয়ে দিই, এখানে সোর্স রেঞ্জটা দিয়ে দিলাম, এটা এখান থেকে এই পর্যন্ত সোর্স রেঞ্জ, দেখেন কী হলো, নামটা চলে আসছে সিরিয়ালি। ইজি না? এটা কিভাবে আমার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। দেন এখানে ডাটা ভ্যালিডেশন, দেন লিস্ট। ঠিক আছে, লিস্টের পরে সোর্স। এর সোর্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি ম্যানুয়ালি, প্রথম কথা হলো এটা, অথবা আমরা একটা সোর্সকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্টে আমরা এই নামগুলো আসবে, ধরেন ভেন্ডরের নামগুলো আমি এখানে সিলেক্ট করছি। এখানে এখন নতুন একটা ভেন্ডরের নাম আসছে, ধরেন
মানে কি আমি এখানে ভেন্ডর নামগুলো এভাবে আনলাম এবং এই ভেন্ডরের নামগুলো ধরেন এই কটা। এখন ডাটা ভ্যালিডেশনে আমি এটা এরকম একটা সেট করলাম যে কি লিস্ট। এখন আমি এটা সেট করে দিলাম যে এটা এই লিস্ট, ওকে, দেন ওকে দিলাম। এখানে আমার এটা আসতেছে, এটা আমি কপি করে এটার মধ্যে সবার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনটা আসতেছে। এখন আমি যদি এখানে নতুন একটা নাম যুক্ত করি, এই লিস্ট এটা কি এর মধ্যে আসবে? ধরেন আমি এখানে ইউজ করলাম একটা এলিমেন্ট, এটা ইউজ করলাম, ঠিক আছে। এই নামটা কি এর মধ্যে আছে? নাই। কেন নাই? কারণ হলো এইটা যে রেঞ্জ বলতেছে, এটা তো এই রেঞ্জের মধ্যে কমপ্লিট, তাই না? আমি এই রেঞ্জের বাইরে যেটা হয় সেটা তো আমার লিস্টে আসবে না, আসবে? আসবে না। তাহলে আমরা এটা কীভাবে লিস্টের মধ্যে আনতে পারি? কারণ প্রতিবার আমি যেহেতু রেঞ্জ চেঞ্জ করতে পারবো না, আমি লিখবো আর রেঞ্জ চেঞ্জ করবো, এটা তো আসলে সমস্যা না। এটা আমরা করতে পারি দুইভাবে। কারণ আমি যদি এখানে একটা লিখি যে লিস্ট, একটা নাম দিলাম, হ্যাঁ, নাম দিয়ে এইটাকে একটা টেবিল করে দিলাম। এটা টেবিল করে দিলাম। তাহলে এই টেবিলের নাম কী হলো দেখেন, টেবিলের নাম হলো এই টেবিলের নাম হলো এরকম যে টেবিল 8। সো এটাকে আমরা একটা ইয়েতে রূপান্তর করতে পারি, নেমে রূপান্তর করতে পারি। হ্যাঁ, সো ধরেন নেম করলাম, আমরা নেম ম্যানেজার থেকে আমরা একটা নাম দিলাম, এটার নিউ গেলাম। সো এটা একটা নাম দিলাম এরকম, ধরেন যে এলটিডি, এই নামটা দিলাম, দেন ওকে দিলাম, ক্লোজ। এখন আমরা যদি এটা চেঞ্জ করে দিই এভাবে, ডাটা ভ্যালিডেশন থেকে চেঞ্জ করে এটা লিস্ট দিয়ে দিই, F3 চাপলে লিস্ট এটা চলে আসবে। এখান থেকে এলটি দিয়ে দিলাম, তখন এটা কী হলো দেখেন, এই লিস্টটা চলে আসলো, ঠিক আছে। এখন আচ্ছা, এখন আমি এখানে একটা নতুন নাম যুক্ত করি। ধরেন এখানে দিলাম, এই নামটা যুক্ত করলাম, দেখেন এই নামটা এখানে লিস্টে চলে আসছে। যুক্ত করাটা তো বুঝতে পারিনি, আগেরটা বুঝতেছি। মানে এখানে আমি একটা নতুন নাম অ্যাড করতেছি এখানে, ঠিক আছে। মানে নতুন সেলে নাকি কোনো একটা রিমুভ করে দিয়েছে? না, রিমুভ করে নিত, সবগুলোতে আছে। এখন যদি এর নিচে আমি বিবি দেই, সেটাও কি ওটা এখানে হ্যাঁ, ইনক্লুড নেবে। হবে? হ্যাঁ, নিয়ে নেবে। হ্যাঁ, এটা কিভাবে করলেন আবার একটু দেখালে ভালো হতো। এটা প্রথমত আমরা এই যে ডাটা টাইপটাকে, ডাটা যে রেঞ্জটা, এটা আমরা টেবিলে রূপান্তর করছি একটা, ঠিক আছে। টেবিল না হলে হবে না? টেবিল না হলে তো আপনার এই লিস্টের মধ্যে নিবে না। মানে আপনি যখন টেবিলে রূপান্তর ও করলেন, আচ্ছা, তখন তো পরে আপনি একটার পরে একটা যখন লিখবেন, তখন এটা অটোমেটিক্যালি ক্যাপচার করে না টেবিলে। হ্যাঁ। তাহলে এটা অটোমেটিক্যালি ক্যাপচার টেবিলে করতেছে। আর এরপরে আমি যেটা করছি সেটা হলো কি, যে এই পুরো টেবিলটাকে আমি আবার একটা নাম দিছি, এই রেঞ্জটার একটা নাম, এটা নেম ম্যানেজার থেকে আমরা নাম দিলাম। নামটা কি দিলাম? এলটিডি দিলাম একটা নাম, ঠিক আছে। এলটিডি নামে একটা নাম দিছি। এই যে দেখেন ফর্মুলা ট্যাবে যাই, আমরা নেম ম্যানেজারে যাই, আমরা একটা এলটিডি নামে একটা ট্যাব দিছি আমরা। এই ট্যাবের এটা কি, এটা হলো টেবিল 8-এর এই যে লিস্ট নামে যে কলামটা আছে, এটাকে সে রিপ্রেজেন্ট করবে। যখন আমি এটাকে এই অপশনটা কোথায়? ফর্মুলা বারে? হ্যাঁ, ফর্মুলা বারে যান। আচ্ছা, আমি আরেকবার দেখাই না, ধরেন এই নামগুলো নিয়ে আসি, শুধু এই নামগুলো নিয়ে আসি, এই নামগুলো আনলাম। হ্যাঁ, এটা ডিলিট করে দিই, ডিলিট, ঠিক আছে। এই নামগুলো নিলাম, এই নামগুলো একটা উপরে একটা দিচ্ছি হেডিংস। হেডিং না নিলে তো নাম নেবে না, বা হেডিং না নিলে অটোমেটিক্যালি ও
নিজে একটা হেডিং নিয়ে নিবে। তো হেডিংটা দিলাম লিস্ট, এটা দিয়ে আমি একটা টেবিল তৈরি করলাম, কন্ট্রোল টি, মাই টেবিল এজ হেডার, ওকে, এটা টেবিল হয়ে গেল। এই টেবিলের নাম কি দেখেন, টেবিল 9। ওকে, এখন এই টেবিল 9-এর এটা আমরা কি করব, এভাবে ক্লিক করে এই রেঞ্জটাকে আমরা এভাবে নিব। ঠিক আছে, তাহলে এই পুরো রেঞ্জটা সিলেক্ট হলো, টেবিল 9 লিস্ট। দেখেন এখানে কিন্তু অ্যাট দ্য রেট নাই, অ্যাট দ্য রেট মানে হলো একটা, তাই না? এভাবে নিবে না, এখান থেকে দেখেন এটা মানে হলো একটা সেল, আর এই পুরোটা যখন নিলাম তখন এই অ্যাট দ্য রেটটা চলে গেল। ওকে, এটুকু আমরা একটু কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে এই জায়গাটা কপি করে নিলাম, বা পুরোটাই কপি করে নিই, পুরোটা কপি করে নিলাম। ঠিক আছে, এই সহ এই ইকুয়াল সহ কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিয়ে আমরা যাব কি নেম ম্যানেজারে, ফর্মুলা ট্যাব থেকে নেম ম্যানেজারে গেলাম, নতুন নাম, একটা নাম সিলেক্ট করলাম আমরা, নতুন নামটা দিলাম কি, এই নতুন নামটা দিই ধরেন ক্লাস দিলাম, ক্লাস নতুন নাম দিয়ে আমি রেফার করে দিলাম, হলো কন্ট্রোল ভি দিলে আমার রেফারেন্সটা চলে আসলো। তো এই পর্যন্ত ক্লিয়ার তো, মানে আপনি ধাপে ধাপে যান তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমে একটা টেবিল তৈরি করলেন, হ্যাঁ করলাম। তারপরে আপনি দেখেন প্রথমে এই টেবিলটা তৈরি করলেন। ঠিক আছে, কারণ এই করেছি। যে কোনো একটা জায়গাতে ইকুয়াল চেপে আপনি এই টেবিলের রেঞ্জটা এভাবে নিয়ে নেন, বা এটা এভাবে মানে এভাবে আসতে হবে, টেবিল 9 বা আপনাদের টেবিল যত নম্বরই হোক সেই নাম, টেবিল নামের নাম এবং তারপরে থার্ড ব্র্যাকেট এবং এই যে হেডিংটা এভাবে আসবে, এখানে কোনো অ্যাট দ্য রেট থাকবে না। অ্যাট দ্য রেট মানে হলো একটা সেল, আর যখন আপনি পুরো সেলটা নেবেন তখন এটা আপ টু বটম এভাবে চলে আসবে। ঠিক আছে, জি, তারপর এখন আপনি এটুকু কপি করেন, এটুকু এভাবে কপি করেন, সিলেক্ট করে কপি করেন, সেল না কিন্তু, সেল কপি করবেন না, এভাবে এই লেখাটাকে হ্যাঁ, লেখাটা লেখাটা। এভাবে কপি করবেন, কপি করে কন্ট্রোল সি কপি করেন, কপি করে সরাই ফেলেন, মানে এসকেপ চাপ দেন, চলে যাবে। এখন আপনি যাবেন কি ফর্মুলা ট্যাব থেকে নেম ম্যানেজারে যাবেন। ওকে, সো নেম ম্যানেজার যান, নেম ম্যানেজার থেকে আমরা নতুন একটা নামের ম্যানেজার করব। আমি নতুন নামে এটা করলাম, ধরেন কি নাম দিলাম ক্লাস, আপনি যে নাম দেবেন সেই নামই থাকবে। ঠিক আছে, ইউনিক হতে হবে নামটা আবার, হ্যাঁ একই নামের হলে হবে না। সো ইউনিক নামটা আমরা কোথায় দেখবো, এখানে যে নামগুলো আছে আমরা একটু লুক দিয়ে নিলাম যে এরকম আছে কিনা। হ্যাঁ, দেখেন যে লিমিটেড নামে একটা ছিল, এটা আমরা ডিলিট করে দিচ্ছি রেঞ্জটার জন্য, এটা এভাবে রেফারেন্স দেখাচ্ছে, সেটা আমরা ডিলিট করে দিই এখান থেকে, এটা বাতিল হয়ে গেছে। তো নতুন ম্যানেজার যে আমরা নতুন করলাম, আমরা কী দিলাম, নাম ক্লাস দিয়ে আমি এই রেফারেন্স এখানে এই ঘরে এটা আমি এটা পেস্ট করে দিলাম। এটা বলছে, বাকিগুলো বলছে যে এটা আসলে কোথায় প্রয়োগ হবে, স্কোপটা কি, স্কোপ কি হোল বুক নাকি এক নির্দিষ্ট শিটে। তো নির্দিষ্ট শিটে এভাবে সিলেক্ট করা যায়, বা হোল বুক আমরা হোল বুকই দিব অলওয়েজ, কমেন্টে কিছু লেখার দরকার নেই, থাকুক। সো রেফার টু করে দিলাম। ওকে, ওটা কপি, ওটা পেস্ট করলাম নিউতে গিয়ে, তারপরে ওটা কি ক্লোজ দিব নাকি ওকে দিব? এরকম আসছে, হ্যাঁ, এর আগের ধাপ পর্যন্ত। আগের ধাপ পর্যন্ত বলতে এখানে এখানে আছেন, হ্যাঁ, এখানে। এখানে থাকলে হবে না, আপনি নিউ যাবেন, নিউ দেন, নিউ ক্লিক করেন, বুঝলেন নাই, জি। নিউতে ক্লিক করেন, তাহলে তো আপনার এই বক্সটা আসতেছে। হ্যাঁ, আসছে এই বক্স। ওকে, এখানে আপনি নাম দেন, আর এখানে আপনি এটা পেস্ট করে দেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন। এখন এরকম বক্স আসছে, হয়েছে এরকম, এসেছে। ওকে। সো এখানে আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিলেই দেখবেন আপনার এটা এরকম চলে আসবে, দেন ক্লোজ। আচ্ছা, এখন আপনি যেখানে ড্রপডাউন লিস্টটা তৈরি করতে চান, তো আমি ড্রপডাউন লিস্টটা এখানে তৈরি করতে চাই, তো এখান থেকে আমি আগের ড্রপডাউনটা বাতিল করে দিই না,
সো এখানে আমরা ডাটা, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে আমি বলতেছি লিস্ট। এইখানে সোর্সে যখন আমি ক্লিক করব তখন আমরা ওই যে নামটা ম্যানেজার করলাম সেই নামটা কীভাবে পাবো, তাই না? এই নাম পাওয়ার জন্য আমরা F3 চাপবো, F3। হ্যাঁ এসেছে। এখন F3 থেকে আপনার যে নামটা সিলেক্ট করে ওই নামটা এভাবে ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। দেন আমি করছিলাম কি ক্লাস, এটা চলে আসছে, দেন ওকে। ঠিক আছে, দেখেন ABC ঢাকা থাই, তারপরে এলিমেন্ট, যে কোনটা সিলেক্ট করতে হবে আমি। এখন আমি এখানে নিচে অ্যাড করি, নাম অ্যাড করি, যেটা গত করছিলাম A, তারপরে C, তারপরে ধরেন D, হ্যাঁ সেট করলাম। এখন আমি এই নামগুলো আসছে দেখি আমরা, এই নামগুলো চলে আসছে। তো এইভাবে আমরা বিভিন্ন বিভিন্ন ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করা দেখলাম। আচ্ছা, আরও কিছু ড্রপ ডাউন আছে, যেমন সার্চেবল ড্রপ ডাউন লিস্ট আছে। আপনি সার্চ দিবেন সেই অনুযায়ী ড্রপ ডাউন লিস্ট হবে। দেন আপনি এখানে, আমার ড্রপ ডাউন লিস্টটা এরকম ছিল যে এই নামগুলো আমার আসা দরকার, কিন্তু অনেক নাম, তাই না? এখানে অনেক নাম না? হ্যাঁ এখন এখান থেকে আমরা কি করতে পারি, সার্চেবল ড্রপ ডাউন লিস্ট নামে একটা ইয়ে আছে, এইটা আমরা প্রয়োগ করতে পারি। যেমন ধরেন এখানে সবগুলো নাম আছে, এখন আমি সার্চ দিব সেই অনুযায়ী নাম আসবে। ধরেন আমি লিখলাম ব্যাংক, এখন দেখেন এখন কিন্তু সংখ্যা কমে আসছে, তাই না? এটা কিভাবে করলেন? আচ্ছা, এটার জন্য তো টাইম লাগবে, আজকে তো অনেক কম সময়, আমরা ঠিক নেক্সট আছে, ক্লাসে তাহলে দেখি না? নেক্সট ক্লাসে। আপনারা ঠিক আপাতত আছে। এই পর্যন্ত প্র্যাকটিস করেন। এটার জন্য বেশ কিছু ইয়ে আছে, আপনারা যে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট এটাতে যাবেন, এটাতে যায় এই সূত্রগুলো একটু দেখে নিন, হ্যাঁ, যে কোন কোন সূত্রগুলা আপনারা না মানে বুঝতে পারেন না এরকম কোনো আছে কিনা। যেমন এখানে ইজ, এফ ইজ নাম্বার, সার্চ, এই সূত্রগুলো ইউজ হয়েছে। আর এখানে ইফ এরর, ইন্ডেক্স ব্যাস। আচ্ছা, ইন্ডেক্স ব্যাস কি শিখাইছি আপনাদের? না। না। ওহো, আচ্ছা আচ্ছা, কালকেই আমার ইন্ডেক্স ম্যাচ আছে, তো ওইটার সাথে আমরা এটা দেখে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর একটা, হ্যাঁ বলেন। ডেটা ভ্যালিডেশন, সার্কেল ইনভ্যালিডেশন এগুলো কি কাল দেখাবেন, মানে এগুলো? ডেটা ভ্যালিডেশন তো দেখালাম প্রথমে আজকে, আর না, কি? ওই যে সার্কেল ইনভ্যালিডেট, তারপরে সার্কেল ভ্যালিডেশন, সার্কেলস এগুলো কি? ধরেন আপনি এখানে একটা ডাটা দিছেন যেটা কিনা ভুল ডাটা, ঠিক আছে? আপনি যেভাবে ক্লিক করে দেন, তো এই যে বোঝা গেছে এটা মার্কস নামে কোনো ইয়ে নাই। আমরা বলছিলাম না ভুল ডাটা খুঁজে পাবো কীভাবে, এটা ছিল ভ্যালিডেশন। কী বলছিল, 150 ছিল না, 50 ছিল না এটা ডাটা ভ্যালিডেশনে? এই যে 50, বুঝতে পারছেন এটা? মানে বুঝতে পারিনি। ডাটা ভ্যালিডেশনের সাথে মিলে না এরকম ডাটাকে ইনপুট করা হয়েছে কিনা। যেমন এখানে কত 7849,107, কিন্তু আপনার ডাটা ভ্যালিডেশন বলতেছিল যে আপনি মিনিমাম করবেন এটা, ম্যাক্সিমাম করবেন 50 পর্যন্ত, কিন্তু আপনি এখানে লিখছেন 107, তাই না? তাহলে এটা আপনার ডাটা রেঞ্জের বাইরে না? জি। মানে ইনভ্যালিড ডাটা আছে, ওইটাই সার্কেল করে দিয়েছে। যখন আপনি এটা ক্লিক করলেন, এই যে সার্কেল ইনভ্যালিড ডাটা, ঠিক আছে, তখন আপনি এটা করে দিল, ক্লিয়ার করে দেন, চলে যাবে। মানে ইনভ্যালিড ডাটা যেগুলো আছে সার্কেল হয়ে গেল। যেমন এখানে মার্চে যে ডাটা ভ্যালিডেশন ছিল এটা আসলে এখানে নাই, এই জন্য এটা এখানে আসছে। বুঝেন নাই? হ্যাঁ, এটা বুঝেছি, কিন্তু ওই সার্কেলটা ওই অ্যাপ্লাই করলেন কিভাবে, মানে সিলেক্ট করে নাকি? না না না, সিলেক্ট করলাম কই, আমি তো ডাটা ভ্যালিডেশন যেখানে যেখানে সেট করা আছে, যেমন এখানে ডাটা ভ্যালিডেশন আছে, এখানে আছে, তারপরে এখানে আছে, তাই না? জি। তারপরে নিচেগুলো তো আছে। এখন আপনি একটা ভুল ডাটা যখন মানে আপনি ইনপুট দিয়েছেন, আপনি ডাটা ভ্যালিডেশন সেট করা ছিল, বাট আপনি ইনপুট দিয়ে গেছেন, নিয়ে নিছে। এখন আপনি দেখতে চান যে কোথায় কোথায় আসলে মানে ডাটা ভুল এন্ট্রি হয়েছে, ডাটা ভ্যালিডেশনের জি। সাথে ম্যাচ করে নাই, বা
ডাটা ভ্যালিডেশনকে ভায়োলেট করে চলে গেছে কোন কোন ডাটাগুলা। তখন আপনি যখন এটা ক্লিক করবেন, এই যে সার্কেল ইনবিল্ট ডাটাতে ক্লিক করবেন, তখন সেটা দেখাবে। দেন ক্লিক করেন এইটাতে, এইটা আপনি এখানে একটা ইনপুট দেন, এখানে 7849100, এটা তো আপনার ডাটা ভ্যালিডেশনের বাইরে, তাই না? এটা বলছে কি যে এটা আপনার কি হবে যে নিবে না, প্রথম তো বললো নিবে না। এখন আপনি কোনোভাবে দিয়ে গেছেন, মানে কি আপনি এখানে ধরেন ডাটা ভ্যালিডেশন থেকে ইরোডটা বাদ দিয়ে আপনি এখানে ইনফরমেশন দিয়ে গেছেন, ওকে দিলেন, আপনি এখানে ইনপুট দিয়ে গেলেন একটা 7849100 দিয়ে চলে গেলেন, ঠিক আছে, ওকে। এখন আপনি চেক করতে চান যে এরকম ডাটা ইনপুট দেওয়া হয়েছে কি না, যেটা ভুল ডাটা ইনপুট, তখন আপনি কি করতে পারেন, এই যে এইটাতে ক্লিক করেন, দেখেন এটা ভুল বলতে। এবার বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ধরেন আপনি এইটা যে কোনোতে ক্লিক করা থাকলে, এখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করা আছে, এখানে আপনি এখানে জাস্ট খালি বলেন যে সার্কেল ইনভ্যালিড ডাটা, মানে ভুল ডাটা ইনভ্যালিড, মানে কোথায় কোথায় আছে এগুলো সার্কেল করো, তখন এইভাবে ও সার্কেল করে দিবে। ক্লিয়ার? এখন সার্কেলটা যাবে কেমনে, এই যে পরে ক্লিয়ার ভ্যালিড সার্কেল, ভ্যালিডেশন সার্কেল ক্লিয়ার করে দিলে ক্লিয়ার চলে যাবে। তো মোটামুটি আজকে একটা মানে আমাদের এক্সেলের ক্ষেত্রে ভালো সবচেয়ে একটাই হ্যাঁ বুঝতে অনেক পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অনেক কাজে লাগে ডাটা ভ্যালিডেশনটা। কিন্তু আমরা যে দুইটা আমি দেখাতে পারলাম না, এটা আমি আশা করি কালকের ক্লাসে আমি এটা নিয়ে আরেকটু আলোচনা করে দেবো। কালকের ক্লাসে প্রায় একটু টাইম বেশি দিতে হবে, হ্যাঁ আপনারা যদি পারেন। কাল তো ক্লাস নেই, আর কাল রবিবারে। তো নাই, নেক্সট ইয়েতে আর কি, নেক্সট সানডেতে একটু টাইম বেশি নিয়েই করবো, কারণ আমার যে টপিকসগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আগামীকালের টপিকস কিন্তু মানে এক্সেলের সবচেয়ে মানে সবচাইতে যতগুলো কোর্স করবো তার থেকে সবচেয়ে বেস্ট মানে টপিক যদি বলি আমি, মানে টপিক্সের গুরুত্বের দিক থেকে কালকের ক্লাসের টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আজকেরটাও তো অনেক গুরুত্বপূর্ণ মনে হলো। হ্যাঁ আজকেরটা তো গুরুত্বপূর্ণই, অবশ্যই গুরুত্বপূর্ণ আজকেরটা, কিন্তু আজকেরটা তো জাস্ট আপনি ডাটা ভ্যালিডেশনে একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আগামীকাল মানে রোববার যেটা শিখবেন, এটা আপনার যত কাজ করবেন আপনি এই সূত্রগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওই ক্লাসের অপেক্ষায় রইলাম। হ্যাঁ, এবং দেখবেন আপনাদের কাজের আশা করি এইটা শেখার পরে যারা জানেন আগে থেকে তাদের তো নাই, যারা তাদের জন্য খুব বেশি মনে হবে না যে না এটা তো আমরা আসলে ইউজ করি, কিন্তু আপনাদের রিয়েল লাইফে প্রতিটা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রতিটা ক্ষেত্রে যদি আপনি একটা এক্সেলের 10টা ফর্মুলা ইউজ করেন, তার মধ্যে দেখবেন এই ফর্মুলাটা লাগতেছে, ঠিক আছে? মানে একাধিকবার লাগবে, একাধিকভাবে লাগবে, অনেকভাবে লাগবে। অতএব খুব একটু টাইম নিয়ে করেন, আমরা হয়তো 11:30 ক্রস করতে পারে, ওকে। ঠিক আছে? আর এটার সাথেও গুরুত্বপূর্ণ যে সার্চেবল ড্রপডাউন লিস্ট, এটাও এখানে কয়েক মানে শেখার জন্য যেমন ইন্ডেক্স ম্যাচ ফর্মুলাটা বুঝতে হবে, ঠিক আছে? কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা লুক আপ ভ্যালু, তারপরে মানে ভ্যালু কাপ, তারপর ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা, এগুলো নিয়ে আলোচনা করবো মেনলি। অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাদের, অ্যাসাইনমেন্ট আমি সেট করতে পারিনি আসলে, এই জন্য অ্যাসাইনমেন্ট দিতে পারিনি। অ্যাসাইনমেন্ট দিব না আপনাদের, মেল করে দেবো না, ঠিক আছে? ওই অ্যাসাইনমেন্টটা করবেন, হ্যাঁ। আর নেক্সট ক্লাসে যদি অ্যাসাইনমেন্ট না দেয় তাহলে কিন্তু জরিমানা হবে, ঠিক আছে। ঠিক আছে? আমি মেল লিখে দেবো, জরিমানা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো ক্লোজ করি না? Okay. জি, শুভরাত্রি। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকেন।